নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ, যেখানে রাজবাড়ির আগরহাটিতে নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ, গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পরিস্থিতি সামলাতে র্যাফ নামাতে হয়। আমরা জানি যে সরবেরিয়ার ভুঁইয়া পাড়ায় অমর ভুঁইয়া ওরফে গোড়ার বাড়িতে পুলিশের টিম যায়। সেই সময় অময় এক সময় তৃণমূল করতেন, বর্তমানে বিজেপির কর্মী বলে দাবি পরিবারের। আর তারপরেই কিন্তু শুরু হয় পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় রাজবাড়ির আগরহাটিতে। নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীরা। কোথায় গেছি কোথায় গেছে আমাদের কি বলে না। আপনি কি হয় গোড়া? আমি বৌদি ও আসে না, এখানে থাকে না। কোথায় থাকে তাহলে? অত ভুল মানে কলকাতাও থাকে। কাল রাতে দেখানো ছিল। কালকে রাতে? হ্যাঁ না আপনার ভুল। হ্যাঁ আমার তো ভুলই হয়, আমার প্রচন্ড ভুল হয়। আপনার আমরা ভুল শুধরে নেবো। আমার ভুল তো শুধরে নেবো। তাহলে বলুন কোথায় আছে? আপনি জানেন না এখানে আছে এখন? আমি যদি বলি যে আমি জানি না, তাহলে আপনি কি আমাকে ইচ্ছা করে জোর কিন্তু মোটামুটি চালাবেন? হ্যাঁ, বলতে পারি। না না না, এই কে রেকর্ডিং কে করছো? আমাদের রেকর্ড করো, ফোন করে দাও, রেকর্ড শুরু করো। চলো যাও, চেক করো, কানেক্ট করো। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ছবি আমরা দেখছি সরবেরিয়ার ভুঁইয়াপাড়ায় অময় ভুঁইয়ার ওরফে গোড়ার বাড়িতে পুলিশের টিম পৌঁছয়, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এই অময় ভুঁইয়া ওরফে গোড়া ভুঁইয়া, এই একেবারে দুটি টিম, পুলিশের দুটি টিম। একটি হচ্ছে সরবেরিয়া থেকে, সেখান থেকে তার বাড়িতে ভুঁইয়াপাড়া যাওয়ার চেষ্টা করে, অন্যদিকে পুরাতন সরবেরিয়া থেকে এই ভুঁইয়াপাড়া যাওয়ার চেষ্টা করে এবং যায়। দুটি দল কিন্তু প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে সেখানে ঢোকে। তারপরেই একেবারে ভুঁইয়া পাড়ায় অর্থাৎ অময় ভুঁইয়ার বাড়িতে যায় এবং সেখানে সে বাড়িতে ছিলেন না। কিন্তু এই পুলিশ সূত্রে যেটা খবর, এই অময় ভুঁইয়া গতকাল যে বোমাবাজির ঘটনা হয়েছিল সেই বোমাবাজির ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। কিন্তু পরিবার দাবি করছে তিনি প্রায় মাস 2 ধরে বাড়িতে নেই এবং তিনি এলাকায় থাকেন না। তিনি একটি গাড়ি সংস্থায় কাজ করেন, তিনি বাইরে থাকেন। কিন্তু গতকাল তিনি নাকি ভোট দিতে এসেছিলেন, এটাও কিন্তু পরিবার দাবি করছে। কিন্তু কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়, তিনি একেবারে সাধারণ মানুষ এবং সে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। ফলে সেই শাহজাহান ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাকে বিভিন্ন সময় শাহজাহান বাহিনী তাকে হেনস্থা করেছে, কারণ তিনি অন্যের প্রতিবাদ করতেন শাহজাহান ঘনিষ্ঠ হয়েও। ফলে সেখান থেকে দেখতে গেলে তাকে একাধিকবার শাহজাহান বাহিনী তাকে মারধর করেছে, হুমকি দিয়েছে, তুলে নিয়ে গেছে, এরকম একাধিক অভিযোগ অময় ভুঁইয়ার পরিবারের। তারপরে কিন্তু এবং তিনি যখন এই শাসক দল তৃণমূল কংগ্রেস শাহজাহান যখন গ্রেপ্তার হয়, তারপর থেকে তিনি দল বদল করেন, তিনি বিজেপি কর্মী সমর্থক হয়ে যান, এমনটা পরিবারের দাবি। তারপর থেকে পুলিশি অত্যাচার তার উপরে বেড়েছে এবং একাধিকবার তার বাড়িতে পুলিশ গেছে। আজকেও যখন তার বাড়িতে পুলিশ যখন দুটো সাইড দিয়ে ঘিরে ফেলে, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। পরিবারের দাবি তিনি বিজেপি করেন বলে তাকে হেনস্থা করছে পুলিশ। পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে শোনাবো আপনাদের। ও তৃণমূলে ছিল, ও এখন বিজেপিতে এসছে বলেই ওর ওপরে এখন সবকিছু। ও এখানে কোনো রকম কোনো তালে থাকতো না। আজকে এই জায়গায় ও তৃণমূলই করতো। আর শাহজাহান শেখ ধরা পড়ার পরে আজ ও এতদিন ও বাড়ির বাইরেই ছিল, কলকাতায় ছিল। কবে বিজেপিতে গেছে? এই তো রিসেন্ট ওকে খুব মারা ধরা হয়েছিল বলে ও হচ্ছে এখান থেকে ওকে চলে গেছিল। শাহজাহান শেখরা বাহিনীরা তৃণমূল করতো বলেই তো মারতো। ও অন্যায় সহ্য করতে পারতো না বলে ও বলতো বলেই তো মারতো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ সন্দেশখালীতে, নতুন করে উত্তেজনা রাজবাড়ির আগরহাটিতে, নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় যখন সকালে পুলিশ যায় গ্রামে, তারপরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ, নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে সেই বিক্ষোভ হয় এবং গ্রামবাসীদের সঙ্গে তারপর পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামলাতে র্যাফ নামাতে হয়, বাহিনী নামাতে হয়। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন।
অমিত, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, একদিকে যেমন সরবেরিয়ার ভুঁইয়াপাড়ায় অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশের টিম গেছেন, এই অময় ভুঁইয়াকে একজনকে ধরে কি নামটা বলছিল? দেখো, অময় ভুঁইয়া রাজনৈতিক পরিচয় হিসেবে যেটা উঠে আসছে, যে তার পরিবার দাবি করছে যে একটা সময় তৃণমূল কর্মী হিসেবে তার কিন্তু এলাকায় পরিচিত ছিল এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকে সে দল বদল করে এবং সে বিজেপি এলাকায় কাজ শুরু করে। তবে তার বাড়িতে হঠাৎ পুলিশি অভিযান কেন? পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে বিগত কয়েকদিন ধরে এই এলাকাতে বিভিন্ন ভাবে এলাকাকে অশান্ত করে তোলা, এমনকি মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি পাকানো। এছাড়া গতকাল যে বোমাবাজির যে ঘটনাগুলো ঘটেছিল বা গতকাল যে অশান্তির ঘটনাগুলো ঘটেছিল নির্বাচনে, সেই ক্ষেত্রে স্পেসিফিক কিছু অভিযোগ অময়ের বিরুদ্ধে রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে এলাকা অশান্ত ছড়ানোর জন্য অময়ের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক পুলিশের তরফে কিন্তু পুলিশের কাছে মামলা রয়েছে। এছাড়া একাধিক পুরনো মামলা রয়েছে। তারই ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে অময়ের বাড়িতে। অন্যদিকে অময়ের বাড়িতে আসার আগে আমরা দেখলাম যে রাজবাড়ি আউটপোস্টের খুব কাছাকাছি সংলগ্ন এলাকায় মন্ডলপাড়াতেও অভিযান চালানো হয় পুলিশের তরফে সাধন রঞ্জিতের বাড়ির। তার বিরুদ্ধে গতকাল একজন তৃণমূল কর্মীর মাথা ফাটানোর কিন্তু অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু সাধন রঞ্জিতের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। বেশ, আপনাদের জানিয়ে রাখি যে আমরা জানি যে বেরমজুরের বুথে গতকাল যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি, যেখানে হঠাতে গেলে আক্রান্ত হয় পুলিশি, মাথা ফাটে একজন এএসআই এর। সেই ঘটনার পর গ্রেফতার করা হয় 5 জনকে এবং আমরা দেখেছি ভোটের পরেও উত্তেজনার সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় তুঙ্গে তরজা। জনরোষের যুক্তিতেই অনড় বিজেপি, পাল্টা তোপ শাসক দলের। ভোটের দিনই আমরা দেখেছি সন্দেশখালীর বয়েরমারিতে, সেখানে অশান্তির জের। গতকাল আমরা দেখেছি দফায় দফায় ধুন্দুমারে ধরপাকড় পুলিশের, মারধর, ভাঙচুর, রাস্তা অবরোধ, যে ঘটনায় গ্রেফতার হয় 5 জন। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাজবাড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ চলে। গতকাল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে চলে সেই বিক্ষোভ। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাজবাড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ চলে। গতকাল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে চলে বিক্ষোভ। আমরা দেখেছি ভোটের দিন সন্দেশখালীর বয়ারমারিতে, সেখানে অশান্তির জের। গতকাল দফায় দফায় ধুন্দুমারে ধরপাকড় পুলিশের, যেখানে মারধর, ভাঙচুর, রাস্তা অবরোধ, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় 5 জনকে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ পুলিশের ধরপাকড়, যেখানে গ্রেফতার করা হয় 5 জনকে। ভোট মিটলেও রেজাল্ট বাকি। সন্দেশখালীতে আগে ভাগেই সতর্ক প্রশাসন। রাতে বেরমজুরে পুলিশের উপর হামলার পরেই একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। নেজার থানার বয়ারমারি, রাজবাড়ি, মঠবাড়ি, সরবেরিয়ায় 4 জুন পর্যন্ত কড়াকড়ি। সকাল থেকেই মাইকিং করে জমায়েতে মানা পুলিশের, কারণ ভোট মিটেছে, রেজাল্ট তো এখনো বাকি। তাই সন্দেশখালীতে আগে ভাগেই সতর্ক প্রশাসন। জমায়েত করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনের তরফ থেকে আমাদের একান্ত অনুরোধ। বাংলার ভোট সপ্তমীতে ব্যাপক বেনিয়মের অভিযোগ। মথুরাপুর এবং ফলতা বিধানসভা সহ ডায়মন্ড হারবারে প্রায় 450 বুথে পুনর্নির্বাচন দাবি বিজেপির। কোথাও অকেজো সিসি ক্যামেরা, কোথাও বুথ জ্যাম, কোথাও রিগিং এর নালিশ। বুথের নম্বর ধরে ধরে কমিশনকে চিঠি পদ্ম শিবিরের। পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে
230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব। ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। আমরা পুনর্নির্বাচন দাবি করব। পরাজিতের আর্তনাদ কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। নির্বাচন কমিশন গতকাল স্ট্যান্ডার্ড দিয়েছেন যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। আর নির্বাচন কমিশন আর যাই হোক তৃণমূল কংগ্রেসের নয় এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্বাচন হয়েছে। এই এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনী কাউকে নড়তে দেবে না, কোনো ঘটনা ঘটতে দেবে না। হঠাৎ শুভেন্দু অধিকারী সেই মতামত থেকে সরে গেলেন কেন? এ তো পরাজিতের আর্তনাদ। দেখুন, এইভাবে হয় না। এদিকে বসিরহাটের 500 বুথেও ফের ভোটের দাবি বিজেপি প্রার্থী রেখা পাত্র। যে বুথগুলোয় ভোট হয়নি, যে বুথগুলো এখনো অব্দি এই অত্যাচার হয়েছে, আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেব। আর পুনরায় নির্বাচন হবে সেটাই আমরা দেখুন, আমার আশঙ্কা আছে 500-র বেশি বুথ আছে। সাংগঠনিক দুর্বলতা ঢাকতে চায় বিজেপি, কটাক্ষ তৃণমূলের। অবাধ গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। বিজেপি আবার পশ্চিমবঙ্গে একটা দল হলো, না আছে সংগঠন, তাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেননি। তাদের সংগঠন নেই, কিছু নেই, তারা এইসব অভিযোগ করে নজর ঘোরাচ্ছে। এদিকে দিলীপ ঘোষের মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য, তিনি বলছেন গতকাল শান্তিপূর্ণ ভোট হয়েছে। কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার লুট করার চেষ্টা করেছে, একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফলস ভোট দিতে পারেনি। কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে। উপর থেকে হারতে হারতে এসেছিল, ভেবেছিল কলকাতা আশপাশটা বাঁচাবে, এটাও সম্ভব নয়। মানুষ যেভাবে গিয়ে পিসফুলি ভোট দিয়েছেন, এটা জানে ওরা ওদের এগেনস্টে যাচ্ছে, সেখানে শেষ যে গড় আছে কলকাতা আশপাশ, সেটা ওদের হাত থেকে চলে যাবে। 19-এর পুনরাবৃত্তি হবে 24-এ। এবারও সমস্ত এক্সিট পোলের রেজাল্টকে ছাপিয়ে যাবে বিজেপি, দাবি করলেন দিলীপ ঘোষ। তার এও দাবি, রাজ্যে 30 আসনের কাছাকাছি পৌঁছবে গেরুয়া শিবির। এক্সিট পোল অনেক হয়েছে, এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদি। 370 হবে কিনা বিজেপি, এনডিএ 400 পার হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন। কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। 19 সালের যে ইতিহাস আমার মনে আছে, সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম, এবারও ফেল করে দেবো। কেউ 27 পর্যন্ত দেখিয়েছে, কেউ 25 পর্যন্ত দেখিয়েছে, কিন্তু আমাদের নেতা অমিত শাহ 30 আমাদের টার্গেট দিয়েছেন, আমরা তার কাছেই পৌঁছবো। গণনার আগে পরিকল্পিতভাবে তৃণমূলের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। এক্সিট পোলের রেজাল্ট নিয়ে দাবি কুণাল ঘোষের। তার এও দাবি, বাংলায় 30 থেকে 35 আসন পাবে তৃণমূল এবং কেন্দ্রে ক্ষমতায় ফিরবে না এনডিএ। কিছু পরিকল্পিত বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসনে বাংলায় জিততে চলেছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না, সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে। এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না। এটা হচ্ছে সম্পূর্ণ বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত, নরেন্দ্র মোদীর প্রভাবিত ঠাকুরমার ঝুলি। 295টি আসন পাবে ইন্ডিয়া জোট। মল্লিকার্জুন খার্গের পর এবার দাবি রাহুল গান্ধীর। এক্সিট পোলকে মোদীর ফ্যান্টাসি বলে পোল বলেও কটাক্ষ রাহুল গান্ধীর। इसका नाम एग्जिट पोल नहीं है ब्रदर, इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है। कितनी सीटें आ रही हैं आपके हिसाब से?
सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने 295 সুকান্তর এনকাউন্টার হুঙ্কার, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। দমন পীড়ন সন্ত্রাসের রাজনীতি বিজেপির পাল্টা তোপ শান্তনু সেনের। এই দমন পীড়ন এবং সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি চায় বলেই দেশের মানুষ এই লোকসভা নির্বাচনে এনডিএ কে পরাস্ত করার জন্য ভোট দিয়েছে। সুতরাং সুকান্ত বাবু যেগুলো বলছেন সেগুলো আর করার সুযোগ তিনি পাবেন না। তার কারণ ভারতবর্ষে তার আগেই সরকার বদলে যাবে, আর বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে আছেন আগামী বহু বছর সেভাবেই থাকবে। 2 সপ্তাহ গা ঢাকায় সার, রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় শেষমেশ গ্রেফতার মূল অভিযুক্ত শিলিগুড়ি থেকেই সাগরেদ সহ পাকড়াও প্রদীপ রায়। পুলিশের অভিযানে 13 দিনের মাথায় সাফল্য, জালে মোট 11 জন। তৃণমূল দুষ্কৃত পুলিশ মিলে একটা চক্র তৈরি হয়েছে, মিলিত দুর্নীতি চলছে দাবি করছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই চক্র তৈরি হয়েছে। হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা, এই জমি গ্র্যাব এখনই করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পুরসভার মধ্যে কেউ থাকলে তদন্ত হোক, কেউ ছাড় পাবে না জানিয়েছেন মেয়র গৌতম দেব। এফআইআর করে দিক সমস্ত জায়গায়, ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিক আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিক। কারা করেছে, কেন করেছে, তার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে, নাহলে উনি তো বলবেন না। নিশ্চয়ই কমপ্লেন করছেন না কেন? মূল যেটা যে ছেলেটির নাম এসেছিল তারা অ্যারেস্ট হলো, তার পেছনে যে আরো বড় মাথা থাকে এবং সে পুরসভার ভিতরে তৃণমূলে কেউ থেকে থাকে, সেটা কেন প্রকাশ্যে আসছে? আমাদের সরকার বলেছে 0 টলারেন্স। সুখবর শিলিগুড়িবাসীর জন্য, 5 দিনের মাথায় মিটল শিলিগুড়ির পানীয় জলের সংকট। ঘরে ঘরে পৌঁছলো তিস্তার পরিশ্রুত জল। অর্থাৎ তেষ্টা মিটল শিলিগুড়িবাসীর, যে পানীয় জলের সংকট চলছিল সেই সংকট মিটল 5 দিনের মাথায়। ঘরে ঘরে পৌঁছলো তিস্তার পরিশ্রুত জল। পরিশ্রুত জল সরবরাহ শিলিগুড়ি পুরসভার। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তোমার থেকে জানার চেষ্টা করবো যে নির্দিষ্ট সময়ের আগেই পানীয় জল, পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে, শিলিগুড়িবাসী কতটা খুশিতে? তাই হবে যেন যে ডেডলাইন পুরসভা বেরিয়ে ছিল 2 তারিখ, সেদিন জুন তারা জানাবে যে এই জল পান করার যোগ্য কিনা, কিন্তু তার আগেই তিস্তা থেকে পরিশ্রুত পানীয় জল পরিষেবা কিন্তু চালু করলো। আমরা জানি যে গত বছরের বন্যার সময় তিস্তার বাঁধ ভেঙে যায় এবং সেই বাঁধ সংস্কারের জন্য কিন্তু এই জল কষ্টমূল্য শহরকে যদিও বিকল্প হিসেবে তিস্তার পরিবর্তে মহানন্দা নদীর জল সরবরাহ করছিল পরিষেবা, কিন্তু সেই জলও বিপদ ডেকে নিয়ে আসায় গত 29 তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে পুরসভা যে জল সরবরাহ করছিল তার খেতে বারণ করে পুরসভা মেয়র, এবং সেই মতোই কিন্তু জলের হাহাকার পড়ে যায় গোটা শহর জুড়ে। স্বাভাবিকভাবে জল কেনার ধুম পড়ে যায় বিভিন্ন জায়গায়। আর তার থেকে কিন্তু একদিন আগে, অর্থাৎ আগামীকাল যা ঘোষণা করার কথা ছিল পুরসভা, তার আগে একদিন আগে কিন্তু আজ মেয়র জানিয়ে দিলেন যে তিস্তা থেকে পরিচিত পানীয় জল আজকে বিকেল থেকে সরবরাহ করা হবে এবং এই জল পেয়ে খুশি। আজ পর্যন্ত পুরসভার জলে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নির্দিষ্ট সময়ের আগেই মিলল পরিশ্রুত পানীয় জল। জল আসার কথা শুনলে যাক একটু স্বস্তি পেলাম, আনন্দ হলো, মানে যে জলটা আসছে। কারণ এতদিন ধরে আমরা জল কিনে খাচ্ছি,
কারণ জলের দাম যেটা ছিল তার থেকে দ্বিগুণ ওরা বাড়িয়ে দিচ্ছে। এখন কিচ্ছু করার নেই, জলটা আমাদের কিনে খেতেই হচ্ছে। আর আমাদের তো রান্নার জল, সব কিছুর জলই আমাদের এই জল, সাপ্লাইয়ের জল। কিন্তু আজকে যখন আমরা শুনলাম যে আজকে জলটা খাওয়া যাবে, খাওয়ার উপযুক্ত, এবার ভালো লাগলো। এবার আমরা যত খালি আসছে সব এনে এখন ভরা শুরু করব জল, এটা নিয়ে এখন খুব খুশি। স্বস্তি মানে স্বস্তি তো এমনি ভাবতে গেলে স্বস্তি ঠিকই আছে, জলটা দিচ্ছে, সবাই জল পাচ্ছে, কিন্তু তবুও একটু সন্দেহ রয়ে যায়। এতদিন তো যে ওটাও তো আগের জলটাও তো ওই ভরসা করেই খেয়েছিলাম, তার দুদিন পরে শুনলাম যে ওটা খাওয়ার উপযুক্ত না। এখন এটা দুদিন না গেলে তো অতটা স্বস্তি পাচ্ছি না। আমরা মহানন্দার যে জল ওখানে যে ছিল কানেলে, সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয় এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে, সেই জল এখন যাচ্ছে। আজকে বিকেল বেলা থেকে, ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য, তাদের পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারে।